বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাজশাহী কোট মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনলাইন ভিত্তিক উচ্চ মাধ্যমিক শ্রেণীর মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন। আজকে দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাস, অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ সেলিম রেজা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কোট মহাবিদ্যালয়। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, তো এই সময় ছাত্রছাত্রী যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিবেচনায় আমাদের অধ্যক্ষ মহোদয় উদ্যোগ নিয়েছেন যে আমাদের প্রতিষ্ঠানের সকল ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে, যাতে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে থেকে ক্লাসগুলো করতে পারে এবং তাদের লেখাপড়াটা এগিয়ে নিতে পারে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পৌরনীতির ক্লাস করব। আজকে হচ্ছে দ্বাদশ শ্রেণীর, অর্থাৎ যে পৌরনীতি তৃতীয় পত্রের আজকে হবে প্রথম ক্লাস এবং এটা হবে প্রথম অধ্যায়। এর আগে তোমরা একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছো এবং উত্তীর্ণ হয়েছো, যদিও আমাদের যেদিন ফলাফলটা প্রকাশিত হয়েছিল তার পরের দিন থেকে আমাদের কলেজ বন্ধ হয়ে গেছে। আর যে তোমাদের অবগতির জন্য আরও একটা বিষয় জানাচ্ছি যে আমার জানা মতে কোনো কলেজেই একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা হয়নি, সবাই কিন্তু একাদশ শ্রেণীতেই আছে। শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীরাই একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে পেরেছে। এটা হচ্ছে আমাদের অধ্যক্ষ মহোদয়, ওনার যে প্ল্যান ছিল একটা, যে সাধারণত দ্বাদশ শ্রেণীতে সময় পাওয়া যায় না, সময়টা খুব কম থাকে। ফাইনাল পরীক্ষাতে ছাত্রছাত্রীদের প্রস্তুতি নিতে একটু জটিলতা সৃষ্টি হয়। সেই কষ্টটা লাঘব করার জন্য উনি উদ্যোগ নিয়েছিলেন যে একাদশ শ্রেণীতে সময়টা কমিয়ে দ্বাদশ শ্রেণীতে একটু সময়টা বাড়াই দেবেন। তো যাই হোক, ওনার যে উদ্যোগ সেটা আজকে উদ্যোগটা কাজে লেগেছে এবং আমাদের শিক্ষার্থীরা নিশ্চিতভাবে বলা যায় যে পরীক্ষা আগে হওয়াতে অনেকটাই উপকৃত হয়েছে। তো যাই হোক, আজকে আমরা এখন লেখাপড়া আরম্ভ করি। আমাদের হচ্ছে পৌরনীতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। আমাদের এই অধ্যায়টা শিরোনামটা হচ্ছে ব্রিটিশ ভারতে সেটা হচ্ছে আমাদের অধ্যায়ের শিরোনাম। আমাদের শিরোনামটা হচ্ছে যে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, এটা আমরা আলোচনা করব। তো ব্রিটিশ ভারত বলতে বোঝায় যখন ভারতে ব্রিটিশরা এসেছিল এবং ভারতটা ব্রিটিশদের অধীনে ছিল, ওই সময় যে ঘটনাগুলো ঘটেছিল, অর্থাৎ ব্রিটিশরা কিভাবে ভারতে আসলো এবং আসার পরে তাদের যে কার্যক্রম এবং ওই সময় ভারতীয় জনগণের যে কার্যক্রম এবং সব কিছু মিলাইয়া সর্বশেষ হচ্ছে যে বিভিন্ন ধারা অতিক্রম করে ভারতে যে প্রতিনিধিত্বশীল সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলোই আমরা আলোচনা করব এবং আমাদের আলোচনাটা শেষ হবে ভারতের স্বাধীনতা, ব্রিটিশদের কাছ থেকে ভারতের স্বাধীনতা অর্জনের মাধ্যমে। তো এই অধ্যায়ে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো আমরা আলোচনা করব এবং আমি একটু বলার চেষ্টা করব যে কোনগুলো গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষাতে সাধারণত কোন প্রশ্নগুলো আসবে, কোনগুলো হচ্ছে সৃজনশীল হিসেবে আসতে পারে এবং কোনগুলো বহু নির্বাচনী হিসাবে আসবে। আমি একটু বলার চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ দিলেই ইনশাল্লাহ। তো আমাদের সেটা মিটার দিলাম একটু। এই অধ্যায়ের আমাদের প্রথম যেটা জানার দরকার সেটা হচ্ছে যে ব্রিটিশদের ভারতবর্ষে আগমন। যেহেতু আমরা ব্রিটিশ ভারত পড়ব, তাহলে তো প্রথমে ব্রিটিশদের আগে ভারতে আসাই লাগবে, কারণ ব্রিটিশরা না আসলে তো ব্রিটিশ ভারত হলো না। সো আমরা দেখব যে ব্রিটিশরা কখন ভারতবর্ষে আসলো। 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম আমরা সবাই জানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা হচ্ছে একটা ব্রিটিশ কোম্পানি, যেটা হচ্ছে যে বাণিজ্য করার লক্ষ্যে তারা হচ্ছে বিভিন্ন দেশে বাণিজ্য করবে। মূলত ভারতে বাণিজ্য করার লক্ষ্য নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল, যেখানে হচ্ছে 217 জন বণিক, 217 জন ব্রিটিশ বণিক একত্রিত হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে, যাদের লক্ষ্য ছিল ভারতবর্ষে ব্যবসা করা। এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে রেখে তারা হচ্ছে ইংল্যান্ডের রানীর অনুমতিক্রমে তারা ভারতবর্ষে এসেছিল। তো তারা যখন ভারতবর্ষে আসলো তখন ভারতের সম্রাট ছিল মুঘল সম্রাট জাহাঙ্গীর। তো তারা ভারতে আসার পরে প্রথমেই সম্রাটের কাছে গেল এবং বাণিজ্য করার অনুমতি প্রার্থনা করলো। তো সম্রাটের অনুমতি সাপেক্ষে তারা ব্যবসা ভালো মতো পরিচালনা করার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারা ভারতবর্ষে প্রথম তাদের বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল 1613 খ্রিস্টাব্দে সুরাট নামক একটা জায়গায়। আমি লিখছি সুরাট, জায়গাটার নাম হচ্ছে সুরাট, এবং এটা ছিল 1613 খ্রিস্টাব্দ। তাহলে ভারতবর্ষে ব্রিটিশরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল সুরাটে 1613 খ্রিস্টাব্দে। এরপরে তারা তাদের দ্বিতীয় কুঠিটা নির্মাণ করেছিল বাংলায়, যেটা হচ্ছে বাংলার হরিহরপুর 1633 খ্রিস্টাব্দে হরিহরপুর নামক জায়গায় তারা হচ্ছে দ্বিতীয় কুঠিটা নির্মাণ করেছিল। আচ্ছা, এরপরে তারা এইভাবে বাণিজ্য পরিচালনা করতে থাকে। এখন তাদের বাণিজ্য আরও ভালো মতো পরিচালনা করার জন্য এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের সুরক্ষার জন্য তারা হচ্ছে একটা দুর্গ নির্মাণ করেছিল, যে দুর্গটার নাম হচ্ছে ফোর্ট কলকাতা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আবারও বলি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের সুরক্ষিত করার জন্য এবং নিজেদের সুরক্ষিত রেখে তাদের ব্যবসা বাণিজ্য ভালো মতো পরিচালনার জন্য তারা একটা দুর্গ নির্মাণ করেছিল, যার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, যেটা হচ্ছে 1698 সালে এটা হচ্ছে কলকাতায় নির্মাণ করেছিল। এবং এই দুর্গ নির্মাণের পরে ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করেই তারা যাবতীয় তাদের কার্যক্রম পরিচালনা করেছিল। এক কথায় তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কেন্দ্র ছিল কলকাতা। কলকাতা নগরীটি আমরা জানি যে কলকাতা নগরী প্রতিষ্ঠা করেছিল জব চার্নক। জব চার্নক নামক একজন ব্রিটিশ এই কলকাতা নগরী হচ্ছে কয়েকটি গ্রাম কিনে কলকাতা নগরী প্রতিষ্ঠা করেছিল, এবং কলকাতা নগরীকে কেন্দ্র করেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সকল কার্যক্রম পরিচালনা করছিল। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে প্রথম টপিক হয়ে গেল, যে আমরা দেখলাম যে ব্রিটিশরা 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলো। এরপরে তারা ভারতবর্ষে আসলো জাহাঙ্গীরের আমলে, এবং এখানে আসার পরে 1613 সালে সুরাটে তাদের প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করলো। এরপর বাংলায় 1633 খ্রিস্টাব্দে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করলো। আচ্ছা, বাংলায় যখন তারা বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল তখন মুঘল সম্রাট ছিল শাহজাহান। এরপরে সর্বশেষ হচ্ছে তারা 1698 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেছিল তাদের নিজেদের সুরক্ষার জন্য এবং তাদের ব্যবসা ভালো মতো পরিচালনার জন্য। তাদের আগমন এ পর্যন্ত। আমরা পরের টপিক এখন আলোচনা করব। আচ্ছা, আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে পলাশির যুদ্ধ। আমরা পলাশির যুদ্ধের নামটা সবাই জানি, আমরা প্রাইমারি বইয়ে পেয়েছিলাম যে পলাশির যুদ্ধ। তো আমরা দ্বিতীয় টপিক হচ্ছে আমাদের যে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ ভারত উপমহাদেশের ইতিহাসে
পলাশী যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, বিশেষ করে বাংলার ইতিহাসে। কারণ এই পলাশীর যুদ্ধের মাধ্যমেই, এই পলাশীর যুদ্ধে পরাজিত হওয়ার মাধ্যমে কিন্তু বাংলায় স্বাধীনতা, আগে যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল এবং বাংলা ব্রিটিশদের দখলে চলে গিয়েছিল। তো পলাশীর যুদ্ধ হয়েছিল হচ্ছে নবাব সিরাজদৌল্লা। বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজদৌল্লা হচ্ছে বাংলার যে নবাবী শাসন ছিল তার সর্বশেষ স্বাধীন নবাব হচ্ছে নবাব সিরাজদৌল্লা। নবাব সিরাজদৌল্লা ছিলেন আলীবর্দী খান, যিনি বাংলায় নবাব ছিলেন, একজন ভালো শাসক হিসেবে পরিচিত ছিলেন। সেই আলীবর্দী খানের নাতি নবাব সিরাজদৌল্লা। নবাব সিরাজদৌল্লা মাত্র 22 বছর বয়সে, মাত্র 22 বছর বয়সে বাংলার সিংহাসনে বসেছিলেন। এটা হচ্ছে 1756 সালে। তাহলে নবাব সিরাজদৌল্লা বাংলার সিংহাসনে বসেছিলেন মাত্র 22 বছর বয়সে। এই অল্প বয়স্ক নবাব যে সিংহাসনে বসেছিলেন এটা ইংরেজরা ভালোভাবে নেয়নি। শুধু ইংরেজরা না, এমনকি হচ্ছে নবাবের কিছু আত্মীয় এবং তার যে সভাসদ ছিল এদের মধ্যে অনেকেই নবাবকে পছন্দ করেননি এবং উনি যাতে ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে না পারেন এই জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এরই প্রেক্ষিতে সংগঠিত হয় পলাশীর যুদ্ধ। যে যুদ্ধটা হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ, ইংরেজ সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ। তারা নবাব এবং এই ক্লাইভের মধ্যে এই যুদ্ধ হয় এবং এই যুদ্ধে নবাবের বিশাল বাহিনী থাকা সত্ত্বেও শুধুমাত্র ষড়যন্ত্রের কারণে এবং নবাবের দূরদর্শিতার অভাব থাকার কারণে এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং সাথে সাথে পরাজিত হয় সারা বাংলা। এবং ব্রিটিশদের ক্ষমতা বাংলায় অনেক বৃদ্ধি পায় এবং মূলত রাষ্ট্র ক্ষমতা তাদের হাতেই চলে যায়। এখন নবাব এই যুদ্ধটা, পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল 23শে জুন 1757। পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল 23শে জুন 1757 সালে। আচ্ছা, তাহলে দেখলাম যে পলাশীর যুদ্ধের কারণ হচ্ছে ষড়যন্ত্র। তার নিজের লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তার যে প্রধান সেনাপতি মীর জাফর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং ইংরেজরা তাকে নবাব হিসেবে কখনোই মেনে নেয়নি এবং ইংরেজদের যে ব্যবসার আড়ালে রাষ্ট্র ক্ষমতা দখল করার যে চিন্তা লুকায়িত ছিল, নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসলে সেটা আরও প্রসারিত হয় এবং তার অপেক্ষায় ছিল যে কীভাবে নবাবকে এই ক্ষমতা থেকে উৎখাত করা যায়। এবং মীর-জাফর বা নবাবের আত্মীয়রা যখন তার ইংরেজদের সাথে হাত মেলায় তখন তাদের জন্য এই সুযোগটা কাজে লাগানো অত্যন্ত সহজ হয় এবং 1757 সালে যে পলাশীর যুদ্ধ হয়, এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলে তাদের যে উদ্দেশ্য ছিল সেটা পূরণ হয়। নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলে এক হচ্ছে বাংলার স্বাধীনতা অস্তমিত যায়, আর ইংরেজরা অর্থনৈতিকভাবে লাভবান হয়, রাজনৈতিকভাবে লাভবান হয় এবং বাংলার যে ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, সেটা মূলত তাদের দখলে চলে যায়। যদিও তারা এই যে পলাশীর যুদ্ধে জয়লাভের পরে নিজেরা ক্ষমতায় না বসে আগের চুক্তি মতো নবাব সিরাজউদ্দৌলার যে সেনাপতি মীর-জাফরকে নবাব বানায়, কিন্তু নবাব মীর-জাফর ছিল মূলত পুতুল নবাব, তার কোনো ক্ষমতা ছিল না, সকল ক্ষমতা ছিল ইংরেজদের হাতে। আর নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পরে সে কিন্তু পালিয়ে যায় এবং ধরা পড়ার পরে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। আর নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে মীর-জাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ নামক এক ব্যক্তি নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে এবং এই হত্যার আদেশটা দিয়েছিল মীর-জাফরের পুত্র মিরন। আচ্ছা, তাহলে
আমাদের পলাশির যুদ্ধ এ পর্যন্তই মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো বললাম। এখান থেকে আর তেমন প্রশ্ন হয় না। এখানে আমাদের মনে রাখতে হবে যে পলাশির যুদ্ধটা হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে, যার নেতৃত্বে ছিল ক্লাইভ। এটা হয়েছিল 1757 সালের 23শে জুন। জায়গাটার নাম ছিল পলাশি। আর নবাব সিরাজউদ্দৌলা ছিল বাংলার শেষ স্বাধীন নবাব। যদি প্রশ্ন হয় যে বাংলার শেষ স্বাধীন নবাবকে, তাহলে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। আর উনি সিংহাসনে বসেছিলেন মাত্র 22 বয়সে 1756 সালে। আর নবাব সিরাজকে হত্যা করে মোহাম্মদী বেগ। এই তো। এরপরে আরেকটা যুদ্ধ হয়েছিল মীর কাসিম এবং রবার্ট ক্লাইভের মধ্যে, যেটা হচ্ছে 1764 সালে, যেটা বক্সারের যুদ্ধ নামে পরিচিত। মীর কাসিম এটা হচ্ছে এই মীর জাফরের জামাতা। যে মীর জাফরের পরে মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসানো হয়েছিল এবং ইংরেজদের সাথে তার বিরোধ বাঁধলে 1764 সালে ইংরেজদের সাথে মীর কাসিমের একটি যুদ্ধ হয়, যেটা হচ্ছে বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে মীর কাসিম পরাজিত হয় এবং বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পরে বাংলার যে স্বাধীনতাটুকু, যেটুকু অস্তমিত ছিল, যেটুকু ছিল উদীয়মান ছিল, সেটুকু একদম অস্তমিত হয় এবং পুরোপুরি ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায়। তো বক্সারের যুদ্ধটা হয়েছিল 1764। এরপর আর একটা ঘটনা আছে, 1765 সালে 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার এবং উড়িষ্যা যে তিনটা রাজ্য ছিল, এই তিনটা রাজ্যে দেওয়ানি লাভ করেছিল। প্রশ্ন হতে পারে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে কখন? এটা হচ্ছে 1765 সাল। এরপরে আর একটা ঘটনা আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলার ক্ষমতা লাভ করার পরে যে তাদের যে কর্মচারী ছিল, তারা নানাভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। এখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্মচারীদের এই দুর্নীতি রোধ করার জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন হয়। এটা হচ্ছে 1773 সালে 1773 সালে এই আইনটা পাস হয়েছিল, যার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। তাহলে বলতে পারি যে রেগুলেটিং অ্যাক্ট প্রণীত হয় 1773 সালে। আর এই আইনটি প্রণীত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্মচারীরা ছিল, তাদের দুর্নীতি রোধ করার জন্য। হয়ে গেল। এরপরে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ আলোচনা আজকের মতো, সেটা হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্ত। আমরা সবাই চিরস্থায়ী বন্দোবস্তের নাম শুনেছি। চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে মূলত ভূমি কেন্দ্রিক, অর্থাৎ জায়গায় জমি কেন্দ্রিক একটা চুক্তি বা সন্ধি বা একটা বন্দোবস্ত। এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, যা ভূমিকেন্দ্রিক বাংলার বা ভারত উপমহাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা বন্দোবস্ত বলা যায়, একটা চুক্তি বলা যায় বা একটা ঘটনা বলা যায়। এই চিরস্থায়ী এই বন্দোবস্তটি করেছিলেন বা প্রণয়ন করেছিলেন হচ্ছে গভর্নর লর্ড কর্নওয়ালিস। ব্রিটিশ গভর্নর, যিনি এই চিরস্থায়ী বন্দোবস্তটা প্রণয়ন করেন। এটা হচ্ছে 1793 সালে 1793 সালের 22 মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত করে হচ্ছে 1793 সালের 22 মার্চ। আছে বন্দোবস্তটা কি আমরা একটু জানি। এই বন্দোবস্তটা হচ্ছে যে লর্ড কর্নওয়ালিস বাংলা বিহার এবং উড়িষ্যার জমিদারগণকে, বাংলা বিহার এবং উড়িষ্যার যে জমিদাররা ছিল
তাদেরকে তাদের নিজ নিজ জমির উপরে স্থায়ীভাবে মালিকানা প্রদান করে যে বন্দোবস্ত করেছিলেন সেটাই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে যদি বলা হয় যে চিরস্থায়ী বন্দোবস্ত কি, সেটা হচ্ছে উত্তরটা হচ্ছে যে লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার এবং উড়িষ্যার জমিদারগণকে তাদের নিজ নিজ জমির উপরে চিরস্থায়ী মালিকানা প্রদান করে যে বন্দোবস্ত চালু করেন সেটাই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এই বন্দোবস্ত অনুসারে জমিদাররা ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা নির্দিষ্ট হারে, বাৎসরিক একটা নির্দিষ্ট হারে খাজনা বা রাজস্ব দেওয়ার বিনিময়ে তার জমির উপরে স্থায়ী মালিকানা লাভ করে। এখন এই চিরস্থায়ী বন্দোবস্তটা কেন হলো? এই চিরস্থায়ী বন্দোবস্ত হওয়ার কিছু কারণ আছে। তার মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে যে কোম্পানির রাজস্বটা বৃদ্ধি করা বা আদায় করা। কোম্পানির যে রাজস্ব, জমি থেকে তারা যে রাজস্বটা আদায় করত, আগে ভালো মতো আদায় করতে পারতো না, কখনো পারতো কখনো পারতো না, অনেক ঝামেলা ছিল। এই আদায়, জমি থেকে খাজনা আদায়টা নিশ্চিত করার জন্য, যাতে ঠিকমতো খাজনাটা আদায় হয় এবং এই খাজনা আদায়ের প্রক্রিয়াটা যাতে স্থায়ী থাকে, অর্থাৎ চলমান, প্রতি বছর যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই জমির খাজনা আদায় করা যায়, সেই লক্ষ্যেই মূলত চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়েছিল। এছাড়াও কিছু কারণ আছে, যেমন হচ্ছে যে কৃষকদের উন্নয়ন, অর্থাৎ জমির সব জমিতে যদি ভালো মতো চাষবাস হয় তাহলে হচ্ছে উৎপাদন বাড়বে এবং উৎপাদন বাড়লে কৃষকরা, প্রজারা উপকৃত হবে। কিন্তু দেখা যাচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার পরে যে লক্ষ্য নিয়ে ব্রিটিশরা এই বন্দোবস্ত চালু করেছিল সেটা ঠিকমতো সেই লক্ষ্য পূরণ হয়নি। যদিও কোম্পানির রাজস্ব আদায়টা স্থায়ী হয়েছিল বা নিশ্চিত হয়েছিল, কিন্তু বাংলার কৃষকদের যে দুর্দশা সেটা কখনোই লাঘব হয়নি এবং খাজনা বৃদ্ধি পেয়েছিল। জমিদাররা এই বাংলার কৃষকদের উপরে অত্যাচার, নির্যাতন বাড়িয়ে দিয়েছিল, নানারকম মধ্যস্বত্বভোগীর উদ্ভব হয়েছিল এবং সর্বশেষ হচ্ছে প্রজা বিদ্রোহ ঘটেছিল এবং ব্রিটিশদের সাথে বা ব্রিটিশ সরকারের সাথে কৃষকদের দূরত্ব, বিশেষ করে মুসলমান জমিদার এবং কৃষক সবারই দূরত্ব বেড়ে গিয়েছিল। আচ্ছা, তাহলে আজকে আমরা নতুন কোনো আইটেম পড়ব না। আমরা যে কয়টা পড়লাম সেই কয়টাই আমরা চেষ্টা করব মাথায় রাখার। আমরা বইয়ে দেখব, হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে কয়টা পড়লাম সেগুলো, এর মধ্যে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আছে, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, প্রথম থেকে বলছি যে ব্রিটিশরা কীভাবে আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলো, তারপরে আসলো কোথায়, প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করলো, তাদের হচ্ছে কেন্দ্রটা কোথায় হলো, এরপরে হচ্ছে পলাশির যুদ্ধ কখন হলো। এই যে বিষয়গুলো বললাম, এগুলো আমরা একটু ভালো মতো মাথায় রাখবো, যাতে আমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারি। আর যে অনলাইন ক্লাস যেটা হচ্ছে, এটা হচ্ছে চলমান, এরপরে আবারও হবে প্রত্যেকটি ক্লাস। যতদিন আমাদের কলেজ না খুলছে ততদিন পর্যন্ত অনলাইনে সকল ক্লাসগুলো হবে। আমরা চেষ্টা করব বাড়িতে থেকেই সকল ক্লাসগুলো দেখার, আমরা ক্লাসগুলো করব। আর বর্তমান যে সংকটময় পরিস্থিতি, এই যে করোনা ভাইরাস নিয়ে যে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে, আমরা এই পরিস্থিতিতে বাড়ির বাইরে যাব না, পারতপক্ষে চেষ্টা করব নিজ নিজ বাড়িতে অবস্থান করার। নিজে সাবধান থাকব, অন্যকে সাবধান থাকতে বলবো। আর সরকার যেভাবে নির্দেশনা দেয় আমাদের এই ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য, আমরা সেগুলো মেনে চলব। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।